ভালোবাসা জিনিসটাকে আমি না খুব ভয় পাই, জানেন। সিল্ক সিটি এক্সপ্রেস করে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, সাথে আমার সদ্য ছ্যাঁকাখোর বন্ধু মাহিন। গত সপ্তাহ থেকে আমি ওকে একটা কথাই বোঝানো ট্রাই করছি, এই মেয়েটার সাথে তোর হবে না, হলে রিলেশনে এত ঝামেলা হতো না। সত্যিকারের ভালোবাসা যেদিন আসবে সেই দিন দেখবি আর কোনো কষ্ট থাকবে না। মাহিন আমার কথায় মাথা নাড়ে, হুহা করে। আমি ওর চোখ পানিতে টলমল করতে দেখি, যেন 3 বছরের বাচ্চা ছেলে গাল ফুলিয়ে অভিমান করে বসে আছে। মনে আছে, বছর 2 আগেও আমি নিজে এমনটাই ছিলাম। প্রেমে পড়লে পৃথিবীর সব পুরুষই বাচ্চা হয়ে যায়। যেই পুরুষের প্রেম যত তীব্র, সে তত বেশি বাচ্চা হতে থাকে। সিল্ক সিটি এক্সপ্রেসের লম্বা হুইসেল বেজে ওঠে। ট্রেন চলতে শুরু করে। ঠিক এমন সময় লোকটাকে আমি প্রথমবার দেখি, তাড়াহুড়ো করে এসে আমাদের সামনের সিটে বসে পড়ে। সিল্ক সিটি ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে চলে এসেছে অনেকটা দূরে। আমি আবারও মাহিনকে বোঝানোর ট্রাই করি, সেই ভাঙ্গার রেডিও আবার শুরু করি। দেখ, ওই মেয়ের সাথে তোর হবে না। তোমরা তাহলে আসলেই মনে করো যে সত্যিকারের ভালোবাসা আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে? লোকটার কথা শুনে কিছুটা বিরক্তই হই। এর মানে উনি এতক্ষণ আমার আর মাহিনের কথাবার্তা শুনছিলেন। লোকটা এবার তড়িঘড়ি করে বলল, না না, আপত্তি থাকলে আর বলার প্রয়োজন নেই, আর প্রশ্ন করার জন্য অত্যন্ত সরি। তোমাদের পার্সোনাল ম্যাটারে প্রশ্ন করা আমার উচিত হয়নি। এইবার একটু ভালো লাগলো। যাক, কিছুটা হলেও ভদ্রতা আছে। এই বয়সের লোকজন তো ইয়াং পোলা পাইন পেলে জ্ঞান দেওয়াটাকে মনে করে নিজের জন্মগত অধিকার। ট্রেন তখন মাত্র বিমানবন্দর ছেড়েছে। রাজশাহী আসতে এখনো বহুত দেরি। কাজেই আগামী 5 ঘন্টা এই যন্ত্রণা সহ্য করা লাগবে। মাহিনকে আগেই বলে রেখেছিলাম, মাঝখানের সিট কাটিস না। আমার সব রাগ গিয়ে পড়ে ওর ওপর। একটু পর উনি বললেন, তোমরা কখনো কাউকে ভালোবেসেছো? আমরা দুজনই মাথা নিচু করে থাকি, কিছু বলি না। লোকটা আবারও বললেন, কাউকে ভালোবাসা কি হোলসাম ব্যাপার না? আমি বলে ফেলি, সেই ভালোবাসার বদলে চিটিং পাইলে ওইটা জাহান্নামের মতো ব্যাপার হয়ে যায়। লোকটা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, ভালোবাসার বদলে ভালোবাসা পাইলেও কখনো কখনো জীবন জাহান্নাম হয়ে যেতে পারে, ইয়াং ম্যান। আমি এইবার জোরে হেসে উঠি। ভালোবাসার বদলে ভালোবাসা কেউ পায়? লোকটা এবার আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, পায়, আমি নিজেই পেয়েছিলাম। বুঝলাম লোকটা তার প্রেমের গল্প শোনানোর প্রিপারেশন নিচ্ছে। ব্যাপারটা বেশ বোরিং। প্রেমের গল্প শুনতে 2 শ্রেণীর মানুষ খুব পছন্দ করে। এক, যাদের এখনো প্রেম হয়নি, এরা প্রেমকে খুব স্বর্গীয় কিছু মনে করে গল্প শোনে, মনে মনে আশা করে কোনো একদিন এদেরও এমন একটা প্রেম হবে। আর 2, যাদের রিলেশন খুব ভালো চলছে, এরাও প্রেমের গল্প শুনে তার সাথে রিলেট করতে পছন্দ করে। আমরা এই 2 শ্রেণীর কোনোটাতেই পড়ি না। কাজেই প্রেমের গল্পে আমাদের আগ্রহ নেই। আমাদের আগ্রহ এখন একটু মিসোজিনিস্টিক টাইপের গল্পের দিকে, যেখানে মেয়েটাকে গালিগালাজ করার সুযোগ থাকবে, কারণ আমরা দুজনই ছ্যাঁকা খাওয়া পাবলিক। বাট লোকটাকে আমাদের আগ্রহ বা অনাগ্রহ নিয়ে খুব একটা বদার্ড বলে মনে হলো না। উনি বলতে শুরু করলেন, কলেজ লাইফের প্রেম নিয়ে তোমাদের মতামত কি আমি জানি না,
অনেকে এই প্রেমটাকে মোহ বললেও আমি কিন্তু তা বলি না, কারণ নীলুর সাথে আমার পরিচয় কলেজে পড়ার সময়ই। আর বাকি সব প্রেমের মতোই এই প্রেমেও নীলুকে দেখে আমি পাগল হয়ে গেলাম। মনে হলো এই মেয়েকে না পেলে আমি বাঁচব না। শুরু হলো হন্টন। এই হাঁটতে হাঁটতে শুনেছি গৌতম বুদ্ধ মহাপুরুষ হয়েছিলেন, আর নীলুর পেছনে হাঁটতে হাঁটতে আমি নীলু প্রাপ্ত হলাম। গাছের একটা হলুদ গাঁদা ফুল আর সেই ফুলের চেয়েও সুন্দর একটি হাসি ছুঁড়ে দিয়ে নীলু আমাকে জানিয়ে দিল, পেয়েছি। অবশেষে আমি তাহাকে পেয়েছি। জয়দেবপুর ছেড়ে সিল্ক সিটি এক্সপ্রেস টাঙ্গাইলে ঢুকে গেছে। আশেপাশ থেকে শহরের শেষ ছোঁয়াটুকু মুছে দিয়ে দুই ধারে চলে এসেছে বন, খালার বিল। ট্রেনের ঝকঝক শব্দ আর নীলুর গল্প মিলিয়ে আমার মনে পড়ে গেল অর্ষার কথা। অর্ষার হাসিটাও খুব সুন্দর ছিল, একেবারে ফুলের মতো। আমি চোখ বন্ধ করি। অর্ষাকে সরানোর জন্য আমি নীলুর গল্পে মন দেই। লোকটা বলে চলেছে, কলেজের প্রেম, তার উপর এক এলাকায় বাড়ি, জানাজানি হতে বেশি সময় লাগলো না। বুঝই তো, তখন তো আর স্মার্টফোন বা ফেসবুক ছিল না। বাড়ির আশেপাশেই ঘুরঘুর করতাম, রাতের বেলা জানালার নিচে গিয়ে বসে থাকতাম। ফলাফল যা হওয়ার তাই হলো। নীলুর দুই ভাইয়ের কাছে ধরা পড়ে গেলাম। ধরা খাওয়ার পর দিন থেকে নীলু আর কখনো স্কুলেও আসতে পারেনি। ওকে ওরা ঘরে আটকিয়ে রেখেছিল। পুরো খবর শুনলাম তড়িঘড়ি করে বিয়ে করা ঠিক হয়েছে। আগামী শুক্রবার ওর বিয়ে। সেদিনই মেয়ে তুলে নিয়ে চলে যাবে। আমার মাথায় আগুন ধরে গেল। ওর সাথে দেখা করতে গিয়ে মারও খেলাম দুবার। দেখা আর করতে পারলাম না। নিজেকে তখন মনে হচ্ছিল আহত এক বাঘ, হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে পুকুরে। অনেক কিছু করতে চেয়েও কিছু না করতে পারার এই অসহায়ত্ব পুরুষ মানুষের জন্য সহ্য করা বেশ কঠিন। আমাকে তাই সহ্য করতে হলো। রাতের ঘুম উধাও হয়ে গেল। সারা রাত সিগারেট খাই। ভাত খেতে যাই তো ভাত গলা দিয়ে আর নামতে চায় না। মাঝে মধ্যে জ্বলন্ত সিগারেট হাতে চেপে ধরি। কালো দাগ হয়, অথচ ব্যথা আর লাগে না। বুঝলাম পাগল হতে আর দেরি নেই আমার। চোখ বন্ধ করলেই নীলুর মুখটা ভেসে ওঠে। কল্পনায় আমি ওর হাসির শব্দ শুনি। ওর বিয়ের আগের রাতটাও সিগারেট খেতে খেতেই পার করেছিলাম। ঠিক ভোরের একটু আগে দরজায় খুটখুট শব্দ শুনলাম। খুলে দেখি নীলু এক কাপড়ে বের হয়ে চলে এসেছে আমার সাথে সে পালাবে বলে। এবার একটু কৌতূহল হলো। বললাম, পালিয়েছিলেন? লোকটা বলল, হ্যাঁ, সেই প্রথম ওকে নিয়ে আমার ঢাকায় আসা, কিন্তু লাভ হয়নি। ঢাকায় আসার 3 দিনের মাথায় আমরা পুলিশের কাছে ধরা পড়ি। নীলুকে ওর ভাইদের হাতে তুলে দেওয়া হলো, আর আমাকে আমার মা বাবার কাছে। মারধর পর্ব শেষ হলে আবারও নীলুর জায়গা হলো ঘরে। আমি অবশ্য তখন একটু একটু সাহস পেতে শুরু করেছি। বন্ধু বান্ধব জুটেছে, স্থানীয় পলিটিক্স করা শুরু করেছি। এই ক্ষমতার বলেই মাসখানেক পর নীলুকে আমি তুলে আনি। বাবার হাত পা ধরে বিয়েতে রাজি করাই। বাবা রাজি হন। আমাকে নিয়ে বের হন পাঞ্জাবি আর শাড়ি কিনতে। হাজার হলেও বিয়ে তো বটেই, কেনাকাটা কিছু তো করতেই হবে। কেনাকাটা শেষ করে বাসায় এসে দেখি নীলু নেই।
আমার পরিবারের লোকজনই নীলুকে ওর বাপ ভাইদের হাতে তুলে দিয়ে এসেছে। লোকটা এবার থামে, বুঝি গলা শুকিয়ে গেছে হয়তো। এবার আমার কষ্ট লাগা শুরু হয়। পানির বোতল এগিয়ে দিই। উনি আমাকে থ্যাঙ্কস দিয়ে ঢকঢক করে পানি গলায় ঢালতে থাকেন। ট্রেন তখন উঠে পড়েছে যমুনার উপরে। গায়ে এসে লাগতে শুরু করেছে উত্তরের বাতাস। যমুনা পার হওয়ার পরপরই আমি বাতাসে বাড়ি বাড়ি গন্ধ পাই। লোকটা বলল, এই ঘটনার পর ওর পরিবার আর শুক্রবারের অপেক্ষা করে নাই। পরদিনই ওর বিয়ের সমস্ত আয়োজন করে ফেলল। আর রাতের সালিশে আমাকে দেওয়া হলো গ্রাম ছাড়ার আলটিমেটাম। এবার আমার আর একটুও খারাপ লাগলো না। আমি নিয়তি মেনে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেলাম। শুধু চোখ বন্ধ করতে পারতাম না। চোখ বন্ধ করলেই ভেসে উঠত নীলুর হাসিটা। পরদিন বিকেলে মামা আমাকে দ্রুত গ্রামে যেতে বললেন। আমি গেলাম না। আমি জানি নীলুর বিয়ে হয়ে গেছে। ওই গ্রামে ফেরার আর কোনো প্রয়োজন আমার নেই। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলাম নীলু বিয়ে করেনি। বিয়ের দিন সকালে নীলু বিষ খেয়েছে। সব কিছু ফেলে আমি ছুটলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার হাত চেপে ধরে বলল, আর 5 মিনিট দেরি হলে মেয়েটা মারা যেত। মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। এত সৌভাগ্য খুব বেশি পুরুষের হয় না। এর মাসখানেক পর আমার সাথে তার বিয়ে হয়ে গেল, দুই পরিবারের সম্মতিতেই। লোকটার চোখে মুখে হাসির ঝিলিক। আমিও মুখে হাসলাম বটে, তবে খুব গোপনে একটা দীর্ঘশ্বাসও যে বের হলো না তাও না। আহারে, এমন একটা গল্প তো আমারও হতে পারতো। হারাতে হারাতে কিছু পেতে কেমন লাগে আমার আজকাল আর মনে পড়ে না। তারপর লোকটা বলল, বিয়ে করলে যে বরকত আসে, এটা কি তোমরা বিশ্বাস করো? আমি বললাম, না, বিশ্বাস করি না। কাজ করলে বরকত আসবে। বিয়ে করলে মানুষ বেশি কাজ করে, তাই হয়তো বরকতও আসে। সরাসরি বিয়ের সাথে বরকতের কোনো সম্পর্ক নেই। লোকটা বলল, আমি বিশ্বাস করি আছে। কারণ নীলুকে বিয়ে করায় আমার হুট করেই রাজশাহী শহরে একটা চাকরি হয়ে গেল। বড় কোনো চাকরি না, ইন্টার পাস ছেলে। বড় চাকরি কে দেবে? ছোটখাটো বীমা কোম্পানির চাকরি। তবে মাইনে দুজনের জন্যেই বেশ ছিল, কম কিছু নয়। চাকরি পাওয়ার পর নীলুকে নিয়ে আমি রাজশাহী চলে আসি। 2 রুমের একটা বাসা নিই। সকালে গিয়ে বিকেলে ফিরতাম। আবার ওকে নিয়ে ঘুরতাম শহরের এখানে সেখানে। প্রেমিকাকে বউ হিসেবে পাওয়ার মধ্যে একটা গর্ব আছে, বুঝলে ইয়াং ম্যান। পৃথিবীকে বুক ফুলিয়ে দেখাতে ইচ্ছে করে, দেখো আমি এই মেয়েটাকে ভালোবেসে জয় করেছি। লোকটার চোখে মুখে আনন্দ উপচে পড়তে দেখলাম। আমার বড় ভালো লাগে দেখতে। মাহিনের চোখ ছলছল করতে শুরু করেছে এবার। ফোন বের করে কি যেন করছে। তিথিকে ফোন দিবে হয়তো এবার। আহারে বেচারা। ভালোবাসার গল্প খুবই সংক্রামক জিনিস। কাউকে পেতে শুনলে নিজের না পাওয়ার হাহাকারটা না ভয়ঙ্কর রকম মাথাচাড়া দিয়ে ওঠে। এরপর লোকটা চুপ করে বাইরে তাকিয়ে থাকে। আমরাও হেঁটে বেরোনো শুরু করি। টানা 5 ঘন্টা বসে থাকা খুব ক্লান্তিকর একটা ব্যাপার। সামনের লোকটাকে এখন আর না বোরিং লাগে না, বরং কিছুটা হিংসাই হয় সত্যি বলতে। এমন নীলু যদি
আমিও একটা পেতাম। রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসার সাথে সাথে বগির সবাই গোছগাছ শুরু করে। অ্যানাউন্সমেন্ট শুরু হয়। একের পর এক হুইসেল দিতে দিতে সিল্ক সিটি জানান দিতে থাকে সে তার ঘরে পৌঁছে গেছে। রাজশাহী আর 5 মিনিটের পথ। লোকটার কাছ থেকে বিদায় নিতে যাই, বাড়ির ঠিকানা দিই, বলি আপনি আর আপনার নীলু একদিন আসলে খুবই খুশি হব। লোকটা আবারও হাসে, বলে আমি যেতে পারি, তবে নীলুকে নিয়ে যেতে পারবো বলে মনে হয় না। আমি বলি, কেন, উনি কি অসুস্থ? লোকটা আবারও একদৃষ্টিতে তাকিয়ে বলে, কারণ অন্যের স্ত্রীকে নিয়ে দাওয়াত খেতে যাওয়া যায় না যে। আমার হাত থেকে ব্যাগ পড়ে যায়। আমি ধপ করে বসে পড়ি। মানে, নীলু এখন অন্য কারো স্ত্রী? লোকটা একেবারে কাটা কাটা গলায় উত্তর দেয়, হ্যাঁ। শহরে শিফট করার বছর খানেক পর নীলু আমার কলিগের সাথে চলে যায়, বিয়ে করে। যাওয়ার আগে আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে যায়। নিজে এসে সাক্ষ্য দেয় আমি নাকি মদ খেয়ে রোজ ওকে মারধর করি। আমার চাকরিটাও চলে যায়। পরে তো আমার এই 2 বছরের জেলও হলো। আমি মুখ খুলতে যাই, কিন্তু পারি না। লোকটা নিচের দিকে তাকিয়ে আছে, চোখ টলমল করছে, ঠিক মাহিনের মতো। ও চোখে আমি রাগ দেখি না, ঘৃণাও দেখি না, বরং বাচ্চা সুলভ অভিমান দেখি, ঠিক মাহিনের মতো। রাগ হয় আমার, রাগের সাথেই বলি, এত কিছুর পরেও আপনি দাবি করেন ভালোবাসা আছে? সত্যিকারের ভালোবাসা এক্সিস্ট করে দুনিয়ায়? ঠোঁট কামড়ে লোকটা বলে, এত কিছুর পরেও আমি বিশ্বাস করি যে ভালোবাসা আছে, কারণ আমি এখনো নীলুকে ভালোবাসি। ভালোবাসা যদি নাই থাকবে, তাহলে এমন একটা মানুষের জন্য কি চোখের জল ফেলা যায় বলো ইয়াং ম্যান? ভালোবাসা যদি নাই থাকে, তবে এত কিছুর পরেও আমি নীলুকে ঘৃণা করতে কেন পারি না বলতে পারো? ট্রেন এসে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। লোকজন লাগেজ নিয়ে তাড়াহুড়ো করে নামতে শুরু করে। বাইরে ততক্ষণে শুরু হয়ে গেছে কুলিদের হুড়োহুড়ি। আর আমি তাকিয়ে আছি লোকটার চোখের দিকে। লোকটা তার ছোট্ট ব্যাগ হাতে তুলে নিয়ে বলে, ভালোবাসা আছে। ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশার নাম ইয়াং ম্যান। মদ, বিড়ি, গাঁজা মানুষ চাইলে ছাড়তেই পারে, কিন্তু ভালোবাসা এমন এক নেশা, এই নেশায় একবার পড়লে মৃত্যু ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। বলেই লোকটা হন হন করে হেঁটে চলে গেলেন। এরপর থেকে ভালোবাসার জন্য আমার আর কখনোই আফসোস হয়নি, বরং সেদিন থেকে ভালোবাসা জিনিসটাকে আমি খুব ভয় পাই।